সেনাবাহিনীকে এইভাবে প্রশ্নবিদ্ধ করা, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে প্রশ্নবিদ্ধ করা, মানুষের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা সেনাবাহিনীকে, এটি কেন, কি কারণে? আপনি দীর্ঘদিন ধরে ডিফেন্সের জার্নালিজম করছেন, সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন, এবং আশা করছি খুব গুরুত্বপূর্ণ কোনো উত্তর পাবো আপনার কাছ থেকে। এই আমরা গত 17 বছরের অভিজ্ঞতা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর কতিপয় কর্মকর্তা, তারা র্যাব, ডিজিএফআই, এনএসআই তে থেকে আমাদের অনেক মানুষ, রাজনৈতিক বিরোধী পক্ষের অনেক মানুষকে গুম, খুন, হত্যার সাথে জড়িত ছিলেন, অপহরণের সাথে জড়িত ছিলেন, নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত ছিলেন। এগুলো আমাদের দেশের মানুষ দেখেছে। সুতরাং তাদের এই ক্ষোভটা এখনো মনের মধ্যে আছে। আপনি চিন্তা করুন যে যেই মানুষটা হারিয়ে গেছে, যে স্ত্রী তার মানে স্বামীকে হারিয়েছেন, যে পিতা তার পুত্র সন্তানকে হারিয়েছেন, তাদের মনে স্বভাবতই একটা ক্ষোভ আছে, এবং তারা মনে করছেন যে ওই সময় র্যাবের এই কর্মকর্তা এটা করেছেন, তার মানে কি পুরো আর্মি এর সাথে জড়িত কিনা। আমি বলতে চাই যে বাংলাদেশ আর্মি পুরোটা কখনো এগুলোর সাথে জড়িত না। যদি জড়িত থাকতো তাহলে এই 5ই আগস্টে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সৈনিকরা, অফিসাররা জনগণের পাশে এসে দাঁড়াতো না। আরেকটা কথা হচ্ছে, অনেকে একটা জিনিস ভুল বুঝেন যে কেন এটা আর্মি করছে না। আর্মি একটা চেইন অফ কমান্ডের মধ্যে চলে। এখানে শুধু যে সেনা প্রধান বা জেনারেলরা বা এরাই সবকিছু করেন তা কিন্তু নয়। আমাদের মানুষদের মধ্যে আমি মনে করি যে এমনকি শিক্ষিত মানুষরাও হয়তো জানেন না যে সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত শুধু পোস্টিং এবং প্রমোশন সেনাপ্রধান দিতে পারেন, ওই পর্যন্ত। তার উপরে কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এর সমস্ত কিছু ডিসিশন, মানে তাদের পোস্টিং দেয়া, তাদের প্রমোশন দেওয়া, তাদেরকে কোনো শাস্তির আওতায় আনা, এটা পুরোটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। এখানে সেনা প্রধানের কোনো হাত নেই, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধানের কোনো হাত নেই। এটা করা হয়েছিল 1991 সালে গণতন্ত্র ফিরে আসার পর। আমরা এই সিস্টেমটা দাঁড় করানো হয়েছিল। তো এখন প্রতিরক্ষা মন্ত্রণালয় কার হাতে? এই যে ধরেন আপনি আজে বাজে কথা দিয়ে আপনি ছুড়ে দিচ্ছেন, আমরা হয়তো কেউ জানি না যে 5ই আগস্টের আগে পরে যে পরিস্থিতিটা বাংলাদেশে ছিল, এই পরিস্থিতিটা ধরেন সেই অন্যান্য অনেক দেশে যেরকম অভ্যুত্থান বা বিপ্লব হয়েছে তার অনেকটা কাছাকাছি, আবার অনেক বিপরীত। আমাদের দেশের যে পাশে যে প্রভাব আছে অন্যান্য দেশের, সমস্ত মিলিয়ে একটা জটিল পরিস্থিতি আমাদের ছিল। আমাদেরকে সেটাও নিতে হবে, ধর্তব্যে নিতে হবে। এখন আমরা সেটা না করে করেছি কি, উস্কানি দিচ্ছি, সরাসরি উস্কানি দিচ্ছি। আমরা একদম ডেফিনেটিভ ওয়েতে, মানে একদম প্রত্যক্ষভাবে বলছি এই লোকটাই ভারতের এজেন্ট, এই লোকটাই সমস্ত কিছু করেছে। এই ধরনের কথাবার্তা বলা আসলে অত্যন্ত খেলো এবং এটা উস্কানিমূলক। আর তার মানে এটাতে বোঝা যায় যে আপনার ওদের কিছু একটা উদ্দেশ্য আছে, মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া, একটা বিশৃঙ্খলা তৈরি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, এনার্কি তৈরি করা। আপনার হয়তো যদি পান্না ভাই, আপনার সাংবাদিক, আমি সাংবাদিক, মনে আপনার হয়তো পড়েছেন যে কমিউনিস্ট ম্যানিফেস্টোতে আছে, যখন লেনিন আপনার সোভিয়েত রাশিয়াতে বিপ্লব করে, তখন তার সূত্রই ছিল এনার্কি তৈরি করো, নৈরাজ্য সৃষ্টি করো, চালাও পড়াও করো, সশস্ত্র বাহিনীর সাথে জনগণকে লাগিয়ে দাও, তাহলে কমিউনিজম কায়েম হবে। এই ধরনের তত্ত্ব কিন্তু আপনার ধর্মীয় উগ্রবাদীদের মধ্যেও আছে, রাজনৈতিক উগ্রবাদীদের মধ্যেও আছে। এই ধরনের তত্ত্ব কাজ করে। মানে রাজনৈতিক উগ্রবাদী মানে যারা এই যে বামপন্থী কমিউনিজম এই যে এগুলাকে আঁকড়ে ধরে আছে। আপনি সর্বহারা পার্টির থিসিস দেখবেন ওই রকম, জাসদের থিসিস দেখবেন এরকম। এবং এবার আমরা লক্ষ্য করছি যে যারা এই কাজগুলো উস্কানি দিচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু সেগুলো। এরা আবার সাথে করেছে কি, যে আমাদের যে ধর্ম মানে ভিত্তিক যে রাজনৈতিক দল, সেই দলগুলোর অনেকেই এগুলো আন্তর্জাতিক পরিস্থিতি, আঞ্চলিক পরিস্থিতি বা যে এই জিনিসগুলো, স্টেট মেকানিজম গুলো বোঝে না। তারা একদম লাভ দিয়ে পড়ছে না, এই লোকটাকেই ধরতে হবে। আমার কথা হচ্ছে যে এত কিছু না করে বাংলাদেশের মানুষের যা ক্ষোভ আছে, আপনারা ডক্টর ইউনূসকে বলেন সেনাবাহিনী সম্পর্কে কোনো ক্ষোভ থাকলে, উনি প্রতিরক্ষা মন্ত্রী, ওনাকে এটা সমাধান করতে দেন। উনি যদি আজকে জেনারেল ওয়াকারকে অর্ডার দেন যে তুমি এটা করো, জেনারেল ওয়াকার কি ওটা না করে পারবেন? উনি তার অধীনে, সোজা হিসাব। সেই জায়গা থেকে প্রশ্ন, মানে আমি মাঝখানে যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি নিজেও বলছেন যারা এগুলো করছে দেশকে একটা অস্থিতিশীল অবস্থা নিয়ে যাওয়ার চেষ্টা করছে বা অস্থিরতা সৃষ্টি। আপনি লেনিনের মার্কসিজম দিয়ে বললেন, রাশিয়া, সোভিয়েত ইউনিয়নের কথা বললেন। বাংলাদেশে এখন যারা এইগুলো করছে, এবং ইদানিং কিছু কমেছে, আগের মতো হয়তো অতটা উগ্রবাদিতা নেই সেনাবাহিনীকে কেন্দ্র করে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য, তারপরেও বিভিন্ন পর্যায়ে থেকে এখনো চলছে। বিশেষ করে জেনারেল ওয়াকারকে উদ্দেশ্য করে তাকে সরানোর জন্য বিতর্কিত করতে নানান ধরনের চলছে, তো উস্কান চলছে। তারা আসলে কি চায়? এই যে অস্ত্রতা দিয়ে রাখার মধ্যে, মানে সরকার মূল লক্ষ্যটা হচ্ছে লেনদেন হবে, এটি নির্বাচনকে বিলম্বিত করতে।
জি, এক্স্যাক্টলি। আপনি যদি দেখে থাকেন, মানে আপনি দেখেন এই যে ডক্টর ইউনূস, উনি রিসেন্টলি যে ব্যাংকক সফরের সময় উনি কিন্তু আবারও বলেছেন আমার লক্ষ্য দ্রুত নির্বাচন করা। ইনি কিন্তু একজন বিশ্ববরেণ্য ব্যক্তি, উনি আঞ্চলিক আন্তর্জাতিক সমস্ত পরিস্থিতি আমার আপনার চেয়ে ভালো জানেন, ওনার লিঙ্কেজ থেকে ভালো জানেন। উনি বারবার বলছেন যে আমি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করাই আমার দায়িত্ব, এবং উনি সেটা করবেন। এখন ওনার যারা সতীর্থ আছেন তারাও বলছেন, হয়তো 9-6 একটা হচ্ছে, যে কেউ বলছেন ডিসেম্বরে, কেউ বলছেন জানুয়ারিতে, কেউ বলছেন জুনে, এটা হচ্ছে, কিন্তু ওনারা সবাই জানেন যে একটা নির্বাচন হতে হবে। তার কারণ গত এই যে 2008 সালের পর থেকে আপনি দেখেন বাংলাদেশের মানুষের সমস্যা দাঁড়িয়ে গেল কেন, যে তারা ভোট দিতে পারছে না। ভাতের অধিকার যেরকম মানুষের কাছে গুরুত্বপূর্ণ, ভোটের অধিকারও মানুষের কাছে গুরুত্বপূর্ণ। উদ্দেশ্যটা দেখেন, উদ্দেশ্যটাই হচ্ছে যে এই যে নির্বাচন ইস্যুটা, আপনি কিছু মানুষ হচ্ছে অবসেসড হয়ে যায়, তারা মনে করছে যে এটা তাদের জন্য একটা বিশেষ সুযোগ। এখানে যদি কিছুদিন এরকম অবস্থা এনার্কি তৈরি করা যায়, কিছু তৈরি করা যায়, তাহলে এখন নির্বাচনটাকে পিছনে যায়। আপনি বলবেন যে নির্বাচন পিছিয়ে তাদের কি লাভ? একদল মানুষ আছে, আপনি মানে সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করবেন, তারা একটা বক্তব্য ছুড়ে দিচ্ছেন এভাবে, আমরা 5 বছরের জন্য ডক্টর ইউনূসকে চাই, যারা এটা মানবেন না তারা ভারতের দালাল। মানে এগুলো হচ্ছে ডেফিনিটিভ কতগুলি কথা। তা এই কথাগুলো কিন্তু আওয়ামী লীগের লোকের জনের কথার মতোই, মানে আপনি একদম স্বৈরাচারী কায়দায় একটা জিনিস আপনার কথাটা চাপিয়ে দিচ্ছেন, এবং যে এটা মানবেন না, মানে আপনি সমালোচনার অধিকারটা রাখছেন না, তাকে আপনি ভারতের দালাল, দেশের শত্রু বানিয়ে দিচ্ছে। এই কথাগুলো কিন্তু আপনার দাবিটা, ওনাদের দাবিটা কিন্তু ভালোভাবে ওনারা করতে পারেন, যে না, দেশের যে পরিস্থিতি তাতে আমরা ডক্টর ইউনূসের সরকারকে আরো 3 বছর রাখতে চাই, যাতে দুর্নীতিগুলা কমে, সংস্কারগুলা হয়, এটা কিন্তু ওভাবেও তারা বলতে পারেন, কিন্তু বলছেন না। এনাদের মাথা হয়তো কাজ করছে না ঠিক মতো। আরেক দল আছে, তারা মনে করছেন যে দিস ইজ দ্য রাইট টাইম, যে আমরা যদি সবচেয়ে বড় রাজনৈতিক দলকে বিএনপি, এই বিএনপি কে যদি আমরা একটু ঠেকিয়ে দিতে পারি, তাহলে হয়তো আমাদের একটা সম্ভাবনা আছে আসন বাড়া। কেন? যে এর মধ্যে সোশ্যাল মিডিয়া দিয়ে বা অন্য কিছু দিয়ে বিএনপির বদনাম আমরা অনেকভাবে করতে পারবো, এবং তারা করছেন। আমি বলছি যে বিএনপির লোকজন গ্রাম পর্যায়ে অন্যান্য জায়গায় চাঁদাবাজি করছেন, বিএনপির মধ্যে কোনো সমন্বয়তা নাই, কিছু নাই, এগুলো আমরা লক্ষ্য করছি। কিন্তু এটা একটা বড় রাজনৈতিক দল, এটা দীর্ঘদিন পরে একটা মুক্ত পরিবেশে এসছে, এরকম ঘটনা ঘটছে, আমরা সেটাকে দূর করব যদি আমরা দেশের ভালো চাই। কিন্তু সেটা না করে আমরা কি করছি, যে না, এদেরকে শেষ করে দিতে হবে, মানে বিএনপিটাকে শেষ কর। যে বিএনপি একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল, এটাকে বলছে এটা ভারতের দালাল। আপনি কালকেও আমি দেখেছি এরকম ফেসবুকের মধ্যে প্রচারণা চলেছে, এরকম বিএনপি আওয়ামী লীগের সাথে গোপন রাজনৈতিক জোট গঠন করেছে ভারতের সহায়তা। একদম ডেফিনেটিভ ওয়েতে, আমি আবারও বলছি যে একদম ডেফিনেটিভ ওয়েতে এই জিনিসগুলোকে ছুড়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই যে জিনিসটা আপনি বললেন যে এই কথাগুলো, এগুলো কেন তৈরি করা হচ্ছে? এগুলো তৈরি করা হচ্ছে, এক হচ্ছে নির্বাচনকে, তাদের মাথার মধ্যে ঢুকেছে এই দুই দলের যে নির্বাচন ঠেকালে আমরা এটা করতে পারবো। আচ্ছা, আমার কথাটা হচ্ছে, এই শক্তিটা কারা? নির্বাচন বিলম্বিত করে তারা কি চায়? মানে ওই যে বললাম যে এদের মাথার মধ্যে ঢুকেছে, এগুলো হচ্ছে এক ধরনের হ্যালুসিনেশন, ইউটোপিয়া।